প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আজকে অনুষ্ঠানকে সাজিয়েছি। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে ইউএসসিআইএস অর্থাৎ নতুন কিছু নির্দেশনা জারি করেছে আবেদনকারী গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আলোচনা করব। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে বিতর্ক এবং এর শেষ কোথায়, এ বিষয়টি আমরা আলোচনার মধ্যে রেখেছি। আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান এবং হাসান ফেরদৌস। আর বরাবরের মতো নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুধবার আগস্ট মাসের 19 তারিখ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে, এবং সেই সঙ্গে ইরানের সমর্থকদের জন্য ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছেন একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প। এই ঘোষণার মাধ্যমে অপারেশন ইকোনমিক ফিউরি, অর্থাৎ অপারেশন ইকোনমিক ফিউরি নামে যে ব্যানারে ট্রাম্প প্রশাসন এপ্রিল মাস থেকে যে চাপ প্রয়োগের অভিযান চালিয়ে আসছে তা আবারও জোরদার করছে। তবে নতুন করে ইরান আক্রমণের কোনো ঘোষণা দেননি সামরিক বাহিনী যুদ্ধ ব্যাপারে, তবে বলেছেন যে ইকোনমিক প্রেসার, অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে ইরানের উপরে। প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট বাইডেনের আমলে দ্বিগুণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ঋণ, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের ঋণ এখন $40 ট্রিলিয়ন সীমা অতিক্রম করেছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের ঋণ হয়েছে এখনো পর্যন্ত দেখা যায় $11.6 ট্রিলিয়ন বেড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়। আর সাবেক প্রেসিডেন্ট বাইডেনের 4 বছরের মেয়াদে এই ঋণ $8.4 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে। প্রায় 5.5 বছর প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব পালন করছেন, সেই 5.5 বছরে $11.6 ট্রিলিয়ন বেড়েছে যুক্তরাষ্ট্রের ঋণ। আর প্রেসিডেন্ট বাইডেনের 4 বছরে বেড়েছিল $8.4 ট্রিলিয়ন। সামাজিক সুরক্ষা বেষ্টনী, সোশ্যাল সিকিউরিটি নেট যেটাকে বলা হয়, নেট এবং ঋণের সুদ বাবদ ব্যাচ বাড়লেও কম কর হ্রাসের ফলে, অর্থাৎ একদিকে খরচ বেড়েছে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক গুলোর ব্যয় নির্বাহ করতে, আরেকদিকে করের বোঝা কমানো হয়েছে। বিশেষ করে ধনীদের উপর থেকে যে কর আরোপ করা হতো সে অনেকটা লাঘব করা হয়েছে, সেই কমিয়ে দেওয়া হয়েছে, হ্রাস করা হয়েছে। এর ফলে সরকারি আয় অনেকটা সীমিত হয়ে পড়েছে, যার জন্য দেনা বাড়ছে যুক্তরাষ্ট্র সরকারের। বন্ড বাজারের অস্থিরতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চিন্তিত নন মোটেও। তার মতে সুদের হার কমা উচিত, সেটি হচ্ছে তার একমাত্র লক্ষ্য এই ফেডারেল রিজার্ভের সাথে ব্যাপারে। এবং ফেডারেল সরকারের ঋণের পরিমাণ 1 দশকেরও কম সময়ের মধ্যে দ্বিগুণেরও বেশি বেড়েছে। অর্থাৎ 1 দশক আগে যেখানে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ঋণ ছিল $20 ট্রিলিয়ন মতন, সেটি গত 10 বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে, $40 ট্রিলিয়ন বেশি। অর্থাৎ 10 বছর লাগলো পরবর্তী $20 ট্রিলিয়ন ঋণের বোঝা বাড়াতে। 2017 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথমবারের মতো শপথ নেন, তখন এই ঋণের পরিমাণ ছিল $19.95 ট্রিলিয়ন, প্রায় $20 বিলিয়ন কম। এই বৃদ্ধির প্রায় 1/3 ঘটেছে কোভিড-19 মহামারী ও মোকাবেলায় ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেওয়া পদক্ষেপগুলোর অর্থায়নের জন্য, সরকারের ব্যাপক ঋণ গ্রহণের জন্য। আপনারা জানেন সরকার সেই সময় $1 ট্রিলিয়ন মতন ব্যবহার করেছিল শুধু কোভিড মোকাবেলা করতে। বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা, পিপিপি লোন, বিভিন্ন ধরনের ফেডারেল সরকারকে সুযোগ সুবিধা, স্মল বিজনেসের জন্য সুযোগ সুবিধা, সব মিলিয়ে প্রায় $1 ট্রিলিয়ন মতো ঋণ শুধু কোভিড কালেই বেড়ে গিয়েছিল ট্রাম্প প্রশাসনের এবং পরবর্তীতে বাইডেন প্রশাসনের সময়। আর বাকি অংশের জন্য বাকি ঋণের জন্য দায়ী হবে বলা যায় উভয় প্রেসিডেন্টের গৃহীত রাজস্ব, অর্থাৎ রেভিনিউ পলিসি, এবং দীর্ঘকাল ধরে চলে আসা ট্যাক্স ও এক্সপেন্ডিং এর মধ্যেকার ভারসাম্য। অর্থাৎ ট্যাক্স একদিকে কমানো হচ্ছে, আরেকদিকে স্পেন্ডিং অর্থাৎ ব্যয় বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে ঋণগ্রস্ত হচ্ছে সরকার প্রতিদিনই।
নিউ জার্সির গভর্নর নিকি শেরিলের প্রশাসন ভোটার তালিকা থেকে প্রায় 5,100 জন অনাগরিক, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, তাদের নাম বাদ দিয়েছেন। স্টেটের মোটর ভেহিকেল কমিশনগুলোতে স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সফটওয়্যার জনিত ত্রুটির কারণে ভুলবশত তাদের নাম তালিকাভুক্ত হয়ে গিয়েছিল। আজ বুধবার নিউ জার্সির গভর্নর মিকি শেরিলের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে যে সে গত মাসে স্টেট ওয়াইড ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম কে কিছু সময়ের জন্য অফলাইনে নেওয়া হয়েছিল, এবং এরই উদ্দেশ্য ছিল নির্বাচন বিভাগ অর্থাৎ ডিভিশন অফ ইলেকশনের পক্ষে সিস্টেমটি একটি অনুলিপি সংরক্ষণ করা এবং সেই ত্রুটির কারণে প্রভাবিত ব্যক্তিদের তথ্যের অবস্থা হালনাগাদ করা, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, যেটাকে বলা হচ্ছে হালনাগাদ করা। বর্তমানে গত মাসে মিকি শেরিল গার্ডেন স্টেট কে নিউ জার্সি, যেটি গার্ডেন স্টেট বলে পরিচিত, সে স্টেটকে চমকে দিয়েছিলেন যখন তিনি ঘোষণা করেন যে 2023 থেকে 2024 সালের মধ্যে, অর্থাৎ তার দায়িত্ব গ্রহণের আগে প্রায় 6,600 জন পর্যন্ত অনাগরিক অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক নন, তারা নাম ভুলবশত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছিল। সে সময় মিকি শেরিল জানিয়েছিলেন যে ভুলভাবে নিবন্ধিত ওই অনাগরিকদের মধ্যে প্রায় 600 জন বিভিন্ন নির্বাচনে ভোটও দিয়ে ফেলেছিলেন। তবে আজকের ঘোষণায় সেই সংখ্যাটি কিছুটা কমিয়ে প্রায় 340 জন অনাগরিক, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়ে গেছিলেন সিস্টেমের একটি ভুলের কারণে, তাদের মধ্যে 340 জন কিন্তু ভোট দিয়েও ফেলেছিলেন। এক বিবৃতিতে নিউ জার্সির গভর্নর শেরিল আজকে বলেছেন যে পূর্ববর্তী প্রশাসনের আমলে মোটর ভেহিকেল কমিশন এই হওয়া ত্রুটি সংশোধন, ভোটার তালিকা ঠিক করা এবং যোগ্য নিউ জার্সি বাসীদের ভোটাধিকার রক্ষার লক্ষ্যে তার প্রশাসন জোরালোভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেছিলেন যে আমরা একটি সুপুঙ্খানুপুঙ্খ পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত পরিচালনা করব এবং ঠিক সেই পথেই আমরা এগিয়েছি, সেইভাবেই আমরা কাজটি করেছি। এই ভোটার তালিকা হালনাগাদের কাজ, অর্থাৎ যারা অনাগরিক ভোটার তালিকাভুক্ত হয়ে গিয়েছিলেন তাদের নাম বাদ দেওয়ার ব্যাপারটি। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি প্রশাসন আজ বুধবার জানিয়েছেন যে আগামী 10 বছরে নিউ ইয়র্ক সিটিতে 7 লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ করতে হবে, যা আগের তুলনায় চেয়ে বেশি। এই লক্ষ্য অর্জনের জন্য নিউ ইয়র্ক সিটিকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী নির্মাণ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে, এবং সিটি কাউন্সিলের 2023 সালের একটি আইনের আওতায় নিয়মিত আবাসন সংক্রান্ত প্রাক্কলন বা হিসাব প্রকাশের যে বাধ্যবাধকতা রয়েছে তার অংশ হিসাবে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে আজকে, এবং এতে প্রশাসনের সেই ক্ষেত্রের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। এবং প্রতি বছরও সেইভাবেই বলা হয় যে নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টমেন্ট আরো বাড়ানো হবে এবং বাড়ানোর দরকারও। আর যার আওতায় এই ঘোষণাটা আগামী 1 দশকে, আগামী 10 বছরে 2 লাখ নতুন ও সাশ্রয়ী মূল্যের অ্যাফোর্ডেবল, যেটা বাজার দরের চেয়ে কম অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা রয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের। এই লক্ষ্যমাত্রাটি চলতি বছরের শুরুর দিকে ঘোষিত ব্লক বাই ব্লক মেয়র মামদানি ঘোষিত নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। কম ঘন বসতিপূর্ণ যেসব এলাকা নিউ ইয়র্ক সিটির এখনো পর্যন্ত খুব একটা সাশ্রয়ী অর্থাৎ অ্যাফোর্ডেবল আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি, সেখানে নতুন নির্মাণ কাজ চালানোই হচ্ছে এর মূল কৌশল। এই ব্লক বাই ব্লক নির্মাণ প্রক্রিয়ার মূল কৌশল যেটা মেয়র মামদানি নির্ধারণ করেছেন তার দায়িত্ব পালনের শুরু থেকেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রশাসন শীঘ্রই বিভিন্ন এলাকায় জন্য আবাসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা বাধ্যতামূলক নয় নির্ধারণ করে দেবে, যেগুলি বাধ্যতামূলক নয়, এবং যেসব এলাকা এক্ষেত্রে পিছিয়ে আছে তাদের নিউ ইয়র্কের ক্রমবর্ধমান আবাসন চাহিদা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানাবে, যে সমস্ত এলাকায় সেইভাবে সাশ্রয়ী অর্থাৎ অ্যাফোর্ডেবল ইউনিট হাউস কম রয়েছে। গত বছর ভোটারদের অনুমোদিত চার্টার বা সনদের সংশোধনী অনুযায়ী এই শরতে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষকে এমন 12টি এলাকা চিহ্নিত করতে হবে যেখানে সবচেয়ে কম সংখ্যক অ্যাফোর্ডেবল আবাসন ইউনিট তৈরি হয়েছে। এখন ওইসব এলাকায় সাশ্রয়ী আবাসন অর্থাৎ অ্যাফোর্ডেবল আবাসন প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে 90 দিনের পর্যালোচনা প্রক্রিয়া অনুসরণ করা হবে, অর্থাৎ 90 দিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে, যা আগে 7 থেকে 8 মাস পর্যন্ত দীর্ঘ হতো। এছাড়া সিটি কাউন্সিলের কোনো ভোট ছাড়াই
সিটি প্ল্যানিং কমিশন এইসব প্রকল্পের অনুমোদন দিতে পারবে। সিটি কাউন্সিলের ভোটের আর প্রয়োজন হবে না। সিটির প্ল্যানিং কমিশন অনুমোদন দিলেই অ্যাফোর্ডেবল ইউনিট হাউজিং নির্মাণ কাজ শুরু করা যাবে, সেটি বলা হচ্ছে। যা আগে বলা হচ্ছে। মামদানি প্রশাসন আজ বুধবার জানিয়েছেন যে আগামী 10 বছরে নিউ ইয়র্ক সিটিতে এইসব নতুন লাখ নির্মাণ ইউনিট লক্ষ্য করার প্রয়োজন, যা আগের সব পূর্বাভাসের চেয়ে বেশি। এই লক্ষ্য অর্জনের জন্য শহরটিকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী নির্মাণ প্রকল্পে যেতে হচ্ছে, সেটি একটু আগে বললাম। তবে নিউ ইয়র্কের এই অ্যাফোর্ডেবল হাউজিং গড়ার ব্যবস্থাটা একটা ব্যাপারে পূর্বাভাসের বাধ্যবাধকতা সম্বলিত 2023 সালের সিটি কাউন্সিলের আইনের আওতায় প্রকাশিত হচ্ছে এটি প্রথম প্রতিবেদন। এবং এটা আগামী 1 দশকে 2 লাখ নতুন অ্যাপার্টমেন্টের কথা বলা হয়েছে, যেটি একটু আগে আপনাদের জানালাম। এই লক্ষ্যমাত্রাটি চলতি বছরের শুরুর দিকে ঘোষিত প্রশাসনের সেই ব্লক বাই ব্লকের অধীনে আছে, নীতিমালার মধ্যেই পড়েছে। নিউ ইয়র্ক অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশন একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজকে বর্তমানে খালি পড়ে থাকা 60,000 অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়ানোর পরিকল্পনার বিষয়টি আবারও তুলে ধরেছে। বাড়িওয়ালাদের মতে, যেহেতু তারা হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশন, বাড়িওয়ালাদের মতে দীর্ঘমেয়াদী ভাড়াটিয়া চলে যাওয়ার পর এসব অ্যাপার্টমেন্টের পুনরায় বসবাসের উপযোগী করে তোলার মতো আর্থিক সামর্থ্য তাদের অনেকের নেই এখন। রিয়েল এস্টেট বোর্ড অফ নিউ ইয়র্ক এই বিষয়টির পাশাপাশি 485 অ্যাক্ট, যেটাকে 485-X প্রপার্টি ট্যাক্স বা সম্পত্তি কর ছাড়ের বিষয়টি নিয়েও আলোকপাত করেছে। এই কর ছাড়ের শর্ত অনুযায়ী বড় প্রকল্পগুলোতে ইউনিয়নভুক্ত শ্রমিক নিয়োগ করা বাধ্যতামূলক হওয়ায় ডেভেলপাররা এখন আর কেবল 99 ইউনিট বিশিষ্ট ভবন নির্মাণে সীমাবদ্ধ থাকছে, অর্থাৎ যেখানে ইউনিয়ন কর্মী নিয়োগের বাধ্যবাধকতা থাকছে না, সেই অ্যাপার্টমেন্ট গুলোই নির্মাণ করছে। 99 ইউনিটের বেশি তারা করছে না কোনো কমপ্লেক্সে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস আজকে জানিয়েছে যে এরিক কাটো নামে ম্যানহাটনের এক স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে মিডল স্কুলের শিক্ষার্থীদের উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে। তিনি 1 বছরও বেশি সময় ধরে অন্তত 2টি শিশুর উপর যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। আদালতের নথিপত্র অনুযায়ী ম্যানহাটন সুপ্রিম কোর্টের একটি গ্র্যান্ড জুরি এরিক ক্যাটোকে, এই প্রধান শিক্ষক এরিক ক্যাটোকে যৌন নিপীড়ন ও শিশুর নিরাপত্তা বিপন্ন করা সহ মোট 8টি অভিযোগে অভিযুক্ত করেছে। NYPDর তথ্য মতে পুলিশ 12ই আগস্ট কাটোকে গ্রেফতার করেছে। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের মুখপত্র অভিযোগনামা অনুযায়ী কিপ ওয়াশিংটন হাইটস মিডল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ক্যাটো তার দায়িত্ব পালনকালে অক্টোবর 2024 থেকে 2025-এর মধ্যে মার্চের মধ্যে ওই স্কুলের শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতন চালিয়েছিলেন। অভিযোগনামা অনুযায়ী তার শিকার হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল, কিশোরটি আমি বলবো, বয়স ছিল 13 বছরের নিচে। অভিযোগ পত্রে আরো বলা হয়েছে, তৃতীয় এক শিক্ষার্থীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার জন্য তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি প্রশাসনের একজন মুখপাত্র আজকে জানিয়েছেন যে মেয়র জোহরান মামদানি আজ বুধবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই প্রথম নিউ ইয়র্ক সিটি প্রশাসনের মেয়র দায়িত্ব পালনরত মেয়র সিটি কাউন্সিলের বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন। তার মেয়রের যুক্তি হলো কাউন্সিলের সদ্য পাশ করা যে বিলে সিটির স্বল্প আয়ের সিটির স্বল্প বেতনভোগী স্কুল কর্মীদের মোটা অঙ্কের বোনাস, $10,000 বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। তার যৌথ দর কষাকষি অর্থাৎ কালেকটিভ বার্গেনিং বিষয়ক আইন লঙ্ঘন করেছে। এখানে আমি কালেকটিভ বার্গেনিং এর একটু উদাহরণ আপনাদের দেই। সেটি হচ্ছে যে সিটি কাউন্সিল একতরফা ভাবে এই বিলটি পাশ করে সিটির নিম্ন বেতনভোগী শিক্ষকদের $10,000 মতো বোনাস দেওয়ার আইন পাশ করেছে, যেটি মেয়র স্বাক্ষর না করেই অপেক্ষা করেছেন নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সেটি আজই আইনে পরিণত হয়েছে। অর্থাৎ স্বল্প বেতনভোগী শিক্ষকরা $10,000 বোনাস পাবেন, কিন্তু মেয়র এর বিরুদ্ধে মামলা করে দিয়েছেন বিলটি স্বাক্ষর না করে, এটি পাশ হওয়ার সুযোগ দিয়ে। মেয়রের বক্তব্য হচ্ছে যে এটি দুই পক্ষের আলোচনার মাধ্যমেই এই নির্ধারণ করা উচিত ছিল। সিটি কাউন্সিল একতরফা ভাবে এই $10,000 অতিরিক্ত মঞ্জুর করেছে, যেটি সিটি কাউন্সিলের আওতায় পড়ে না।
মেয়রের অভিযোগনামা, মেয়রের আদালতে যেটি করেছেন এটি কালেকটিভ বার্গেনিং, অর্থাৎ সিটি প্রশাসন এবং শিক্ষকদের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে এটি পাশ করানো উচিত ছিল, এটি কার্যকর করা উচিত ছিল। মেয়র সেটি যেহেতু মেয়র যে পয়সাটা দিবেন মেয়র সিটি বোর্ড অর্থ থেকে, কিন্তু মেয়রের সেখানে কোনো বক্তব্য থাকবে না, সিটি প্রশাসনের কোনো বক্তব্য থাকবে না, এটি মেয়রের পছন্দ হয়নি এবং এই জন্যই মেয়রের কার্যালয় থেকে মামলাটি দায়ের করা হয়েছে। মেয়র জানতেন যে কাউন্সিল চাইলে তার ভেটো বা আপত্তি অগ্রাহ্য করার মতো পর্যাপ্ত ভোট তাদের হাতে, সেই জন্য তিনি সেটি স্বাক্ষর না করে এমনিতেই পাশ হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই তিনি ভেটো যাওয়ার পথে না গিয়ে বিলটি আইনে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যেটা একটু আগে আপনাদের বললাম। ম্যানহাটন স্টেট সুপ্রিম কোর্টে দায়ের করা এই মামলাটি সরকারি খাতের কোন ইউনিয়নের সঙ্গে মেয়রের এ যাবৎকালের সবচেয়ে বড় সংঘাতের সূচনা করতে পারে, অর্থাৎ টিচার্স ইউনিয়নের সাথে সূচনা করতে পারে সংঘাতের। একই সঙ্গে এই পদক্ষেপ কাউন্সিল স্পিকার জুলি মেনিনের সঙ্গে যার যার সাথে আগে থেকেই টানাপোড়েন সম্পর্ক কে আরো তিক্ত করে তুলতে পারে বলেও বিশ্লেষকরা মতামত দিয়েছেন। উল্লেখযোগ্য হচ্ছে যে জুলি মেনিনি এই আইনটি পাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তবে মেয়রের একজন মুখপাত্র জানিয়েছেন যে শ্রমিকদের অধিকার রক্ষার লক্ষ্যেই নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। মেয়রের বক্তব্য হচ্ছে সেটি। মুখপাত্র ম্যাট রাউসেনবার্গ বলেছেন যে আমরা যৌথ দরকার সে কালেকটিভ বার্গেনিং এর আলোচনাটির স্থানটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দখল হতে দেব না। বলা হচ্ছে যে সিটি কাউন্সিল রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই কালেকটিভ বার্গেনিং সুযোগটি নষ্ট করেছে, সেই জন্য সেটি সিটি কর্তৃপক্ষ সিটি প্রশাসন হতে দেবে না। এই প্রতিটি ইউনিয়নের নিজস্ব সদস্যদের হয়ে দর কষাকষি করার অধিকার রক্ষা, কর্মীদের প্রাপ্য কর্ম পরিষদের পরিবেশের জন্য লড়াই করা এবং রাজনীতিবিদদের বদলে কর্মীরা নিজেরাই যাতে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন তা নিশ্চিত করতেই সিটি কর্তৃপক্ষ এই মামলাটি দায়ের করছে। আজকে শেষ করছি অত্যন্ত একটি লজ্জার খবর দিয়ে, যেটি ব্যাপারে আমাদের সকলেরই একটু সতর্ক হওয়া উচিত। আমরা বিশেষ করে বাংলাদেশের ইমেজের প্রশ্নটি আজকে জড়িত হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে এই খবরটি প্রচারিত হয়েছে। ইতালির কয়েকটি সংবাদপত্র খবরটি এসেছে, সেটি হচ্ছে যে ইতালিতে হোটেল কক্ষে নোংরা রাখার অভিযোগে বাংলাদেশের নন্দিত গায়ক জেমসকে জরিমানা করা হয়েছে $200, $200। ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রক স্টার নগরবাউল নামে পরিচিত জেমস ও তার সফর সঙ্গীরা। হোটেল কক্ষ নোংরা ও আগোছালো অবস্থায় রেখে যাওয়ার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে না জানিয়েই চেক আউট করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই ঘটনার চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য $200 ইউরো অতিরিক্ত ফি দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। গত রবিবার অর্থাৎ রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে জেমস ও তার সফর সঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যায় যে হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মুয়াজের কাছে ইতালীয় ভাষায় অ্যাপার্টমেন্টের কয়েকটি ছবি পাঠিয়ে মন্তব্য করে অসন্তোষ প্রকাশ করেছেন। ছবিগুলোর কক্ষের মেঝেতে ব্যবহৃত পানির বোতল, বিভিন্ন বর্জ্য, টেবিলে খাবারের উচ্ছিষ্ট ও নোংরা প্লেট এবং রান্নাঘরের সিঙ্কে অপরিষ্কার থালা বাসনের সঙ্গে ভাঙ্গা কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়। হোটেল কর্তৃপক্ষের পাঠানো বার্তায় আরো বলা হয়, অতিথিরা অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার পর কক্ষটির অবস্থা সন্তোষজনক ছিল না মোটেও। ভবিষ্যতে এই হোটেলের সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম $200 অগ্রিম পরিশোধ করতে হবে বলেও জানানো হয়। আয়োজকরা যে বক্তব্য দিয়েছেন, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তারা বলেছেন যে হোসেন আহমদ মুয়াজের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি সত্য বলে স্বীকার করেন। মুয়াজ বলেন, হোটেল ছাড়ার আগে জেমস তার ম্যানেজার কিংবা দলের পক্ষ থেকে তাকে বা হোটেল কর্তৃপক্ষের কাউকে জানানো হয়নি। পরে হোটেল কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে কক্ষটির অবস্থা সম্পর্কে জানায় এবং অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য €200 দাবি করে। বড় লজ্জার বিষয় বাংলাদেশিদের জন্য। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন।
নাজমুল ভাই, আপনার কাছে দুটো প্রশ্ন রয়েছে, বা শেষ প্রশ্ন নিয়ে একটু কথা বলবো, আর বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়েও একটু কথা বলতে চাই। আমরা লক্ষ্য করছি আপনি নির্বাচন নিয়ে আপনার ফেসবুক স্ট্যাটাসেও দর্শকরা জানতে পারছে। প্রথমে যে বিষয়টি প্রশ্ন রাখতে চাই, আজকে নগর বাউল বা বাংলাদেশের সুপারস্টার জেমস, আমরা জানি তার গানে বা প্রচুর মানে দর্শক এবং আলাদা রকম একটি জায়গা আছে, মানে বাংলাদেশি সুপারস্টার বলেই কি এই খবরটি ছড়িয়ে গেল? কারণ আমরা অনেকের ক্ষেত্রে জানি যে বিদেশের মাটিতে পা রেখে এভাবে হোটেল নোংরা করার খবর এভাবে কিন্তু প্রকাশ হয়নি, যেটা আমার কাছে মনে হয়েছে এই খবরটি যেভাবে প্রকাশ হয়েছে একটা বড় অঙ্কের জরিমানা। আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িয়ে আছেন, এই ধরনের ঘটনা কি এর আগেও এভাবে করে কখনো দেখেছেন? না, এইভাবে কখনো প্রচারিত হয়নি জেমস বলে হয়তো এটা, কারণ হোটেল কর্তৃপক্ষ হয়তো অবগত ছিলেন যে বাংলাদেশে একজন রক স্টার এসেছেন তাদের হোটেলে, অতএব তারা অনেকটা ঠিক এই ধরনের পরিবেশ তারা রেখে যাবেন হোটেল থেকে ছেড়ে যাওয়ার সময়, এটা হয়তো আশা করেননি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাংলাদেশ সোসাইটি নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। খুব স্বাভাবিকভাবে এই এই নির্বাচনে আমরা জানি যে মানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং বাংলাদেশিদেরও ব্যাপক আগ্রহের জায়গা আছে। এরই মধ্যে কিছু বিতর্কর খবরও আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিকভাবে দর্শকদেরকে কি জানাবেন? না না, সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, মনোনয়নপত্র আহ্বান করা হয়েছে, তবে নির্বাচনের তারিখ নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, কারণ হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 18 তারিখ তাদের পূজার 5 দিন যে পূজা হয় 5 দিন ব্যাপী, সেই পূজার একটি বিশিষ্ট দিন হচ্ছে 18 অক্টোবর পড়েছে। তবে আপনারা জানেন যে হিন্দু ধর্মের পূজা 5 দিন ব্যাপী হয় মূলত। তবে এই দিন পড়েছে 5 দিনের মধ্যে একটি দিন, সে 18 অক্টোবর। সেই জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই নির্বাচনটি পিছানো যায় কিনা সেটির ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়। নির্বাচন কমিশন এবং সোসাইটি কার্যকরী পরিষদ সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে বলে আমি জেনেছি, এবং সেটি হচ্ছে যে আগামী 18 অক্টোবরের পরিবর্তে 25 অক্টোবর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ বাংলাদেশি সংগঠন যদি সদস্য পদের ভিত্তিতে নির্ধারণ করা হয়, প্রায় 36,000 সদস্যের সংগঠন বাংলাদেশ সোসাইটির নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে 25 অক্টোবর। এটি যতটুকু আমরা জানি। তবে নির্বাচনের যারা প্রার্থী হবেন বলে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন সিটির বিভিন্ন বড়তে। তবে আরো দিন কয়েক পরে হয়তো বা আমরা আরো স্পষ্টভাবে আলোচনা করার সুযোগ পাবো। ধন্যবাদ আপনাকে। এই নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন আবু নাসির ভাই আমাদের সাথে আছেন, আপনাকে ধন্যবাদ। এছাড়া জনাব হাসান ফেরদৌস ভাইও আছেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। নাসির ভাই, প্রথমে আপনাকে প্রশ্ন রাখতে চাই যে এই নির্বাচনের স্বচ্ছতা। আরে ওয়ারিফ, তার আগে আমি একটা প্রশ্ন করি নাজমুলকে। অবশ্যই। নাজমুল, জি, আপনিও এবং আমিও রাফলি একই রকম এই শহরে প্রায় 40 বছর ধরে বাস করছি, 40+, অলমোস্ট 40 ইয়ার্স। আমি আর একটু বেশি হাসান ভাই, আমি 45। আমি কিন্তু এই শহরে এই আজ পর্যন্ত এই সংগঠনের সদস্য হই নাই, এবং কেউ আমাকে অ্যাপ্রোচও করে নাই। আপনি কি সদস্য? ইয়েস, আমি সদস্য। আচ্ছা, আমি নিজে থেকে সদস্য হই, আমাকে কেউ অ্যাপ্রোচ করে না। এখন আমাকে বলেন যে এই 36,000 লোকের এত স্ট্রং একটা সংগঠন এটা কি করে, এবং এ থাকলে কি লাভ, না থাকলে কি ক্ষতি? খুব চমৎকার প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে। না, দুটো ব্যাপারে হাসান ভাই আমি বলি। সেটি হচ্ছে যে বাংলাদেশ সোসাইটি যখন গঠন করা হয় 75 সালে, যতটুকু আমার মনে পড়ে, 75 সালে যখন গঠন করা হয় তখন এখানে বাংলাদেশিদের খুব একটা জনসমাগম ছিল না। সামান্য তারা বিভিন্ন অনুষ্ঠান করতো, এবং এই সম্মেলনটা এই সোসাইটিটা করার তাগিদ তারা অনুভব করেন যখন তাদের একটি অনুষ্ঠানে বাংলাদেশ থেকে শিল্পীকে নিয়ে আসতে হবে। তখন তাদের ভিসার আবেদন প্রক্রিয়া তখন বলা হয় যে কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইনভাইট করতে হবে, পার্সোনালি কোনো কেউ শিল্পী ইনভাইট করতে পারে না। তখনই কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটির একটি হলে তারা জড়ো হয়েছিলেন কয়েকজন বাংলাদেশি, এবং সেখানে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির প্রথম যে নাম ছিল সেই নামের সামান্য পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় এখন। যাই হোক, যেটি বলার চেষ্টা, আপনি যে প্রশ্নটা করছেন যে কার কি লাভ,
প্রথম দিকে এটি আসলে বাংলাদেশিদের জড়ো করা, বাংলাদেশিদের উইকেন্ডে বিভিন্ন অনুষ্ঠানে এটি আয়োজন করতো, সেখানে বাংলাদেশিরা জড়ো হতো। আমি প্রায় ধরেন 1983 কিংবা 84-এ থেকে হয়তোবা এই সংগঠনের কয়েকটি অনুষ্ঠানে যাওয়া শুরু করি। আর প্রথম দিকে মূলত পিকনিক কিংবা বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হতো। প্রথম দিকে কিছু কিছু আগ্রহী বাংলা স্কুলও করেছিলেন বাংলাদেশিদের সন্তানদের জন্য, বাংলা স্কুলও চালু ছিল। নিউ ইয়র্কের যে বৈশাখী মেলা, যেটি আমরা দেখি যে বৈশাখী মেলার এখন যে রূপ, যে এই বৈশাখী মেলার প্রাথমিক সূচনা কিন্তু হয়েছিল এই বাংলাদেশ সোসাইটির হাত ধরে। তো যাই হোক, তো সেখান থেকে আসলো এবং পরবর্তীতে এই সংগঠনটি বিভিন্ন আহ, সময় বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন করতো। পিকনিক তারা এখন আর করে না, গত 8-10 বছর 15 বছর হবে হয়তো বা পিকনিক তারা এখন আর করে না। বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান, বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানগুলি করে। মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম ধর্মী সেমিনার তারা আয়োজন করে, বিভিন্ন ইমিগ্রেশন বিষয়ক বেশ কিছু সেমিনার তারা আয়োজন করেছে, বেশ কয়েকটি কমিটি। তবে এই সংগঠনটি সবচেয়ে মুখ্য ভূমিকায় সংগঠনটি এসেছিল কোভিড কালে। কেন এসেছিল সেটির একটি কারণ হচ্ছে যে এই সংগঠন বেশ কিছু কবর ক্রয় করে রেখেছিল। এখন আপনি জানেন হাসান ভাই, কোভিড এর সময় আমাদের বিপুল পরিমাণ বাংলাদেশি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এবং মৃত্যু বরণ করেছিল। তাদেরকে কবর দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে কবরের জায়গা প্রদান করার ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল। এটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সোসাইটির মানে এক্সিস্টেন্সের একটা বড় সার্থকতা সেদিন। এর পরবর্তীতে এর বেশি আর কিছু তারা করেনি, যেটি আমি মনে করি তাদের ল্যাকিং, যেটা এত বড়, এত গত কয়েক টার্ম আমি বলবো, নাসির ভাই হয়তো আরেকটু সংযোগ করতে পারবেন। আমার মনে হয় গত 10 কি 12 বছর ধরে তাদের সদস্য সংখ্যা প্রতি বছরই 10,000 প্লাস থাকে। তো অতএব এই বিপুল সদস্য সংখ্যার একটা সংগঠন আমেরিকার মূলধারার সাথে সঠিকভাবে সম্পৃক্ত হতে পারেনি, কিংবা মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশিদের স্বার্থ অধিকার কিংবা বাংলাদেশিদেরকে মূলধারা সুনিশ্চিত করার ব্যাপারে ঠিক সেইভাবে ভূমিকা রাখতে পারেনি। যদিও বর্তমান মেয়াদে যারা আছেন, এই মেয়াদে তারা চেষ্টা করেছেন ওয়াশিংটনে গিয়ে সিনেটর কংগ্রেসম্যানদের সাথে সম্পর্ক রেখে কিছু একটা করা যায় কিনা, সুযোগও পেয়েছেন, তারা করেছেন ঐক্য সামান্য। কিন্তু আমার মনে হয় সেই যাত্রাটা তারা শুরু করেছে। বর্তমানে আমি মনে করি এই সংগঠনের যে চার্টার, মানে যেটাকে তারা গঠনতন্ত্র বলে, সেই গঠনতন্ত্রের পরিবর্তনের মাধ্যমে এটিকে বাংলাদেশি সংগঠন না রেখে, বাংলাদেশি ধাঁচের সংগঠন না রেখে আমেরিকান ধাঁচের একটি সংগঠন করা উচিত, যার মাধ্যমে অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম, আপনাকে হাসান ভাই একটা যে কথাটা অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো ফিল করেনি এখনো, এই 36,000 সংগঠনের মধ্যে বিলো 21, অর্থাৎ 21 বছরের নিচে সদস্যের সংখ্যা আমার মনে হয় না 1,000 হবে। তো ধারণা এইটাই আমি মনে করি বড় একটি ব্যর্থতা। আর যে অভিযোগটি উঠেছে কমিটির এই নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে বেশ কিছু ধনাঢ্য ব্যক্তি ভোটার বানিয়ে তাদের পছন্দের লোকজনদেরকে দিয়ে কার্যকরী পরিষদের নির্বাচনে জিতিয়ে নিয়ে আসে। তারা কেউ তাদের সেই পারফরমেন্সের জন্য বোর্ড অফ ট্রাস্টির মেম্বার হয়ে যায়, কমিটিতে একটা নেতৃত্বের স্থানীয় পজিশনে চলে যায়। এই সমস্ত নানাবিধ সমালোচনা আছে। কিন্তু তারপরও আমি বলবো, আমি মনে করি যে এই সংগঠনটিকে সঠিকভাবে পরিচালিত করতে সক্ষম হলে এটি উত্তর আমেরিকায় বাংলাদেশিদের অগ্রযাত্রার ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে। গুড, থ্যাংক ইউ। ধন্যবাদ নাজরুল ভাই। আলোচনা ছিল, সমালোচনা ছিল আপনার বক্তব্যে, আপনাকে ধন্যবাদ। নাসের ভাই, আমরা এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আপনার সাথে কথা বলবো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে বিতর্ক, সে বিষয়ে কথা বলবো। তার আগে একটু আমি অ্যাটর্নি মীর মিজানুর রহমানের কাছে যেতে চাই যে ইউএসসিআইএস নতুন যে নির্দেশনা দিয়েছে, খুব স্বাভাবিকভাবে এই গ্রিন কার্ডের আবেদনকারীদের ক্ষেত্রে সেই নির্দেশনাগুলো আসলে কি? মিজান ভাই। মিজান ভাই, আপনাকে প্রশ্ন করেছি, ইউএসসিআইএস নতুন যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো আসলে কি? উনি শুনতে পাচ্ছেন না বোধ করি। হ্যাঁ, আমি ব্রডকাস্ট বিভাগকে বলবো যে একটু ওনার সাথে যোগাযোগ করা যেতে পারে। মিজান ভাই, আপনি আপনার হয়তো মিউট করে রেখেছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিজান ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
না, তোমরা একটু টেক্সট করো তাকে প্লিজ, বা ফোন করো। আম, অবশ্যই তার আগে তাহলে আপনি হাসান ভাই, আমার মনে হয় যে আমরা আমাদের টেকনিক্যাল টিম কথা বলার চেষ্টা করছে ওনার সাথে। আপনার কাছে খুব আমরা স্বাভাবিকভাবে নির্বাচনী যে কথা প্রশ্নটি বললাম, তো আমরা সেটা সেই পর্ব শেষ করি তাহলে। উনি বসে আছেন, আমরা সোসাইটি নিয়ে কথা বললাম, সেটা সেই পর্ব শেষ করি আমরা তাহলে, রিলেভেন্ট হয়। আপনি অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই পরামর্শ দিয়েই এই অনুষ্ঠানটি এগিয়ে যায়। নাসির ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এই নির্বাচনের স্বচ্ছতার ক্ষেত্রে আপনার কি স্টেপ আপনারা গ্রহণ করবেন এবং কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন? ধন্যবাদ টাইম টিভিকে, এবং আজকে যারা শুনছেন টাইম টিভির অনেক মেহমান অতিথি আছেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ সোসাইটির নির্বাচন এবারে সবচেয়ে বেশি ভোটার, প্রায় 35,000 উপর ভোটার। এই নির্বাচনের স্বচ্ছতার জন্য, সুন্দরভাবে নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছি। সেই কমিটি আমরা সুষ্ঠু, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য আমাদের বদ্ধপরিকর। সেই আলোকে আমরা প্রথম থেকে প্রচার করে আসছি, যার ভোট তাকে দিতে হবে, আইডি নিয়ে ভোট কেন্দ্রে আসতে হবে। ভোটের পরিবেশ রক্ষা করার জন্য, সুন্দর রাখার জন্য আমাদের পক্ষ থেকে নিরপেক্ষ আপনি আপনার সিকিউরিটি থাকবে, এবং আমরা সব ধরনের সুব্যবস্থা করব যেন প্রত্যেকটা ভোটার স্বচ্ছন্দে, সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে আসে, আমাদের ভোট কেন্দ্রে আসে, তারা ভোট দিতে পারে। তাদের জন্য সব ধরনের আমাদের সহযোগিতা থাকবে, এবং আমাদের ভলান্টিয়ার আছে, আমাদের প্রিসাইডিং অফিসার আছে, আমাদের পুলিং অফিসার আছে, এছাড়াও আমাদের অনেকগুলো কর্মী থাকবে। তারা যেন স্বাচ্ছন্দ্য ব্যবহার বা আসতে পারে ভোট কেন্দ্রে, এবং তাদের সব ধরনের ব্যবস্থার জন্য আমরা নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সাথে সাথে আমরা সুষ্ঠু, সুন্দর, যে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হইতে পারবে না, আমরা যে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবাই যেন বলে যে এটা ভালো নির্বাচন, সেই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন এবং সর্বক্ষণ এসব নিয়ে কাজ করতেছি। কারণ আমাদের এখানে বিষয় বাংলাদেশি কমিউনিটি আছেন, তারা যেন অন্ততপক্ষে বাংলাদেশ সোসাইটির সম্বন্ধে এবং নির্বাচন কমিশন সম্বন্ধে ভালো একটা ধারণা পোষণ করে। এইসব লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি, এবং নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত আমরা এগুলাতে আরো নতুনত্ব যোগ করে কিভাবে সুন্দর, ভালো, স্বচ্ছ নির্বাচন হইতে পারে সেদিকে আমাদের সচেষ্ট থাকবে। আমি একদম ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। আর মানে কি ধরনের মানে সমস্যা আপনারা দেখলে আপনারা অ্যাকশনে যাবেন? মানে টোটালি একটা থাকে না যে আমরা আগেও নির্বাচনের আগে বিভিন্ন ধরনের পরিবেশকে সামনে রেখে কথা বলি, তা আপনার স্পেশাল কোনো মেসেজ আছে কিনা টোটাল এই ভোটারদেরকে নিয়ে, যে তাদের আচরণ বিধিগুলো কেমন হওয়া উচিত এসব এবং ভোটার তালিকাও সংশোধন হয়েছে কিনা, কারণ এটা নিয়েও কিন্তু কথা উঠেছিল। বায়োলজি আমাদের আচরণ বিধি সম্বন্ধে আমরা উল্লেখ করেছি, কোন ক্যান্ডিডেট যদি কোনো ধরনের ভায়োলেন্স করে, কোনো ধরনের জনহিতকর কাজ করে, কোনো ধরনের সোসাইটির স্বার্থ বিরোধী কাজ করে এবং আমাদের ভোটার বিরোধী কাজ করে, তখন নির্বাচন কমিশনার তার ক্যান্ডিডেন্সি যে কোনো সময় তারা ক্যান্সেল করতে পারবে। এই ব্যাপারে আমাদের অলরেডি বায়োলজি পদক্ষেপ আছে। শুনতে পারছেন? হাসান ভাই, এবারে আপনার কাছে আসতে চাই। হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? সোসাইটির পর্ব শেষ করো। জি হাসান ভাই, আমার আপনাকে মোটামুটি অনেক শেষ করে ধন্যবাদ। ফেলেছি এবং আচরণ বিধি সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হাসান হয়ে ভাই, গেছে। আমি একটু, হাসান ভাই, আপনি আপনার সবসময় আমি আপনার কথাগুলো শুনে থাকি। আপনি অত্যন্ত সুন্দর, ভালো, জোরালো যুক্তিতর্কের মাধ্যমে কথা বলেন। সোসাইটি সম্বন্ধে আপনি আমাদের নাজমুল ভাই সম্বন্ধে কিছু জানতে চেয়েছেন। নাজমুল ভাই বলেছে, হয়তো নাসির ভাই আরেক কিছু যোগ করবে। সোসাইটি, বাংলাদেশ সোসাইটি এখানে অনেকগুলো কাজ করে থাকে। যেমন আমাদের প্রজন্ম আমাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে জানে না। তারা 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আগে তারা 15ই আগস্ট পালন করতে, এতে তাদের কনস্টিটিউশন একটা কলাম আছে, সেখানে তারা এগুলা পালন করতে হবে।
যেমন তাদের বাচ্চাদেরকে আবার বাংলা স্কুল করা, এগুলি জন্য তারা অত্যন্ত সচেষ্ট করে এবং প্রতি বছর তারা এগুলো করে থাকে। এবং 2020 সালে অসংখ্য বাঙালি মারা গেছেন, সেখানে যারা আত্মীয় স্বজনের কবর দিতে বাইরেতেন না, তখন বাংলাদেশ সোসাইটির প্রত্যেকের কবর সুব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের খানা টানার প্রয়োজন, তখন খাদ্যের প্রয়োজন ছিল, সেগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। অদ্যবধি কেউ যদি কোনো ধরনের কবর দিতে কোনো অসুবিধা থাকে, কবর কোনো জায়গা না থাকলে বাংলাদেশ সোসাইটির কবর আছে, তারা সেখান থেকে ব্যবহার করতে পারে, বিনা পয়সা তাদেরকে কবর দেওয়া হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা সবাই সুস্থ সুন্দর থাকেন। এবং আপনারা জানেন, আমি আর একটি মেসেজ দিতে চাই, আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল 18ই অক্টোবর, বাট হিন্দু ধর্মের বা সবার, আমাদের কাছে প্রত্যেকটা ভোট অত্যন্ত মূল্যবান এবং গ্রহণযোগ্য, প্রত্যেকটা লোকে যেন স্বচ্ছন্দে আসে ভোট দিতে পারে, সেই আলোকে আমরা আমাদের গতকাল নির্বাচন কমিশন, বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ কমিটি এবং ট্রাস্টি বোর্ড সহ আমরা যৌথ জরুরি ভিত্তিতে মিটিং ডেকে সবার সম্মতিক্রমে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছি এখন 25শে অক্টোবর। সেই আলোকে আমাদের মনোনয়নপত্র বিতরণ হবে 2রা সেপ্টেম্বর, মনোনয়নপত্র জমা হবে 6ই সেপ্টেম্বর। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। হাসান ভাই, আপনার বক্তব্যের পরে আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটু মিজান ভাইয়ের কাছে যেতে চাই। মিজান ভাই, এখন কি আপনার আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে নতুন নির্দেশনা দেখেছি ইউএসসিআইএস এর, সেই নির্দেশনা আবেদনকারীদের ক্ষেত্রে কোন বিষয়গুলো এসেছে যদি দর্শকদের তা জানাতেন। আমি এখানে নতুন কিছু দেখি না, নতুন কিছু দেখি না। কথা হচ্ছে যেমন যারা অ্যাসাইলাম ভিত্তিতে বা ভায়োলেন্স এগেন্স্ট উইমেন্স অ্যাক্ট যারা সেলফ পিটিশন করেছেন অ্যাবিউজ পার্সন হিসাবে, আমাদের যেগুলো আর কি মানে রিলেটেড আর কি, সেই জন্য আমি সেগুলো বলছি। আর আমাদের অনেক বাচ্চারাই এখন মিলিটারিতে যাচ্ছে, তাদের যে স্পাউস এবং চিলড্রেন আদার্স, তাদের এই ধরনের ইমিডিয়েট রিলেটিভ যে গ্রুপ আছে, তাদের ক্ষেত্রে এই পাবলিক চার্জ ইস্যুটা ব্যবহৃত হবে না। আর এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই I-864 এই ব্যাপারটা দেখা হয় না। কিন্তু যদি ওই এলিয়েনের ওই বিজনেসে কোনো ইন্টারেস্ট থাকে 5% or more, তখন এটা নিয়ে দেখা হবে। আর ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে এটা আগেও ছিল, এখনো তাদের ক্ষেত্রে এটা দেখা হবে। মোট কথা হচ্ছে, এটা কি দেখা হবে? পাবলিক চার্জ ইস্যুটা ব্যাপারটা কি, যে আপনি গ্রিন কার্ড নিয়ে এসে রাষ্ট্রের উপরে, সমাজের উপরে, সরকারের উপরে, জনগণের উপরে আপনি বার্ডেন হবেন কিনা, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখন আর একটা জিনিস, যেটা কিছু কিছু জিনিস একদম নো, এই যে ফুড স্ট্যাম্প, তারপরে ক্যাশ অ্যাডভান্স, হাউজিং, লং টার্ম ইনস্টিটিউশনালাইজেশন, এই ধরনের বিষয়গুলো একদমই নো। এছাড়া আমি নতুন কিছু আমার সামনে ওই এটা আছে, যে নির্দেশনাটা এসছে সেটা নিয়ে বললাম। আর যেই কথাটা হচ্ছে, এটা আগে থেকেই ছিল, সেটা হচ্ছে 5টা গ্রাউন্ড আছে, এগুলো তারা দেখে, এগুলোর ভিত্তিতে তারা ডিসাইড করবে। নট অনলি দ্যাট, আপনার I-864 এফিডেভিট অফ সাপোর্ট আছে এবং সেখানে আপনার সে 38,000 টাকা লাগে, আপনার 38,000 টাকা আছে, এতেই যে হয়ে যাবে তা না। যিনি আসবেন, ওনার বয়স, হ্যাঁ, ওনার শিক্ষা, ওনার স্কিলস, ওনার ফ্যামিলি সিচুয়েশন, এই জাতীয় 5টা ব্যাপার আছে, এগুলা তারা দেখবে। এবং এইখানে ঠিক 2-2-4 ব্যাপার না। ওনারা যদি ফিল করে যে উনি এসে এখানে একটা সমস্যায় পড়বেন, তখন রাষ্ট্র তারকে উদ্ধার করতে হবে। যিনি পিটিশনার, উনি টেক কেয়ার করবেন না, হ্যাঁ, তখন উনি ইচ্ছা করলে ওই কি যেটা বলে তাদেরকে ডিনাই করতে পারেন। তো এইখানে যেটা ট্রাম্প সাহেবের আগের আমলও ছিল, যে জিনিসটা করতে চাচ্ছে সেটা করা হবে। সেটা হচ্ছে, যদি এরপরও, যেটা ইন ওয়ান সেন্স একটা ভালো, এটা কেন বলবো, ওই ডিনাই করে দেওয়ার থেকে তারা একটা অফার দিতে পারে, আপনি একটা বন্ড দেন, সেটা পার্সোনাল ইন্ডিভিজুয়াল বন্ড হইতে পারে বা সিকিউরিটি কোম্পানির মাধ্যমে যেটা হয় সেটাও হইতে পারে, যে একটা বন্ড দিয়ে, এবং ওইটা তারা ডিসাইড করবে, আপনি নিজের থেকে এটা আগে দিতে পারবেন না। যদি তারা ইনভাইট করে যে আপনি একটা বন্ড দেন, যে আপনি যদি বিপদে পড়েন বা এই ধরনের মানে সাহায্য সহযোগিতা নেন, তাহলে ওইখান থেকে ওই জিনিসটা নেওয়া হবে। এবং তারা ডিসাইড করবে আপনার ওভারঅল সিচুয়েশন অনুযায়ী, যে আপনি 5 বছরে কতটুকু পর্যন্ত আপনি বেনিফিট নিতে পারেন, ওই অনুযায়ী একটা বন্ড দিয়ে আপনি স্টিল গ্রিন কার্ড পেতে পারেন। হ্যাঁ, এটা গরিবের জন্য একটা খড়গ,
কিন্তু কথা হচ্ছে যারা অন্যেরা এরকম আসতে চান তাদের হয়তো আদারওয়াইজ সুবিধা আছে, কিন্তু মানে পিটিশনার যিনি আছেন ওনার এটাতে হচ্ছে না, কি আদারওয়াইজ যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, তারপরেও যদি তারা মানে অর্থ এরকম বন্ড দিয়ে যদি আসতে পারার একটা সুযোগ পান, হয়তো কেউ কেউ তাহলে যারা আদারওয়াইজ পেতেন না তারা গ্রিন কার্ডটা পাবেন। তো এইভাবে জিনিসটা দেখা ন্যাচারালি এটা খুব সুখবর না, কিন্তু কথা হচ্ছে এইটা অ্যাড করা হয়েছে, এই হচ্ছে কথা। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজান ভাই। আমি একটু হাসান ভাইয়ের কাছে এখন আসবো। হ্যাঁ, আমার হাসান ভাই, প্যানেলের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল, সালাম রইল। ধন্যবাদ। ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে আসব এবং দুটো বিষয়ে আপনার সাথে প্রথমে কথা বলবো। প্রথমেই বাংলাদেশ সোসাইটির এই নির্বাচনকে সামনে রেখে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি এখন পর্যন্ত এত সময় থাকার পরও মেম্বারশিপ হওয়ার ব্যাপারে আমার মনে হয় যে আগ্রহের জায়গাটা সেভাবে তৈরি হয়নি আপনার। পাশাপাশি যে প্রশ্নটি রাখতে চাই, প্রতি বছর বলা হচ্ছে 10,000-এর উপরে মানুষ এখানে মেম্বার হওয়ার আগ্রহ দেখায়। আমার প্রশ্ন হচ্ছে দুটো আপনার কাছে, এই যে মেম্বার হওয়ার আগ্রহটা দেখানোর মূল কারণটা কি? আর দ্বিতীয়ত হচ্ছে যে সত্যিকার অর্থে এত বড় একটা অর্গানাইজেশন যেভাবে ফোকাসে এসেছে, সত্যিকার অর্থে বাংলাদেশের কমিউনিটির জন্য কতটুকু তারা এগিয়ে এসেছে? আরিফ, এই প্রশ্ন আমাকে না করে নাজমুলকে করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি কখনোই সোসাইটির সঙ্গে যুক্ত ছিলাম না, এখনো নই, এবং আমি এই শহরে থাকি 40 বছর। আমি কখনোই ফিল করি নাই যে এই সংগঠনের সঙ্গে আমার যুক্ত হওয়া দরকার আছে। আমার কাছে এটা একটা, এই শহরে অসংখ্য প্রায় 350-400 সংগঠন আছে, তার মধ্যে আর একটা, ইট প্লেস নো রিয়েল রোল আমার জীবনে। সাহিত্য নয়, সংস্কৃতি নয়, রাজনীতি নয়, কোনো ক্ষেত্রেই নয়। খুব ভালো কাজ তারা করছে, কবরের ব্যবস্থা করেছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু ধরা যাক সবচেয়ে জরুরি কাজ আমি প্রস্তাব রেখেছিলাম এই তোমাদের টিভির মাধ্যমে, ভাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইমিগ্রেশন। রাইট। আই যখন তখন ধরে নিয়ে যাচ্ছে, আমি কোনো লয়ার জানি না, চিনি না, তোমরা অ্যাটলিস্ট একটা হটলাইনের ব্যবস্থা করো। এই অনুষ্ঠানে একাধিকবার সোসাইটির সভাপতি এসছেন, বানানোর জন্য এসছেন, তাদেরকে হাত পা ধরে বলেছি আমরা, ভাই একটা হটলাইনের, জাস্ট ফাইন্ড এ লয়ার যে বিনা পয়সায় পরামর্শ দেবে। কোভিডের সময় আমরা কি করেছিলাম, তারা করেননি, কোভিডের সময় আমাদের জিয়া ভাইরা, আমাদের কনসুলেট, এরা টেলিফোন করে তাদেরকে ফোন করে তারা আমাদেরকে পরামর্শ দিতেন। হ্যাঁ, হটলাইন ছিল না বটে, কিন্তু আমার নাম্বার ছিল, নাম্বার ফোন করে ভাই পরামর্শ পেতাম আমরা। এখন যখন এত বড় একটা ক্রাইসিসের মুখে আমরা আছি, যখন তখন ধরে নিয়ে যাচ্ছে আমাদেরকে, কোথায় যাব? সাধারণ লোক কোনো লয়ারকে চেনে না, আর লয়ার বলে তো ভয় পাই আমরা, বাবা কত টাকা ব্যাপার না জেনে। ফলে এই সংগঠন যদি আমাদের জন্য একটা লয়ারের ব্যবস্থা করতো, একটা ফ্রি কনসালটেশন ব্যবস্থা করতো, তাহলে বুঝতাম যে না, এটা একটা প্রকৃত জনকল্যাণ হিতৈষী একটা সংগঠন। তা তো নয়। এই নাজমুল যেটা বললো, পিকনিক করে, বিভিন্ন দিবস পালন করে, তো সবাই ব্রাহ্মণবাড়িয়ার সমিতিও করে, গোলাপগঞ্জ সমিতিও করে, তার সঙ্গে তফাৎটা কি এই বাংলাদেশ সোসাইটির? আমি কোনো তফাৎ দেখি। প্রশ্ন করলো যে কেন যায়, ভেরি গুড প্রশ্ন, কেন করে? আমার ধরনের এটা হচ্ছে একটা ল্যাডার, এটা হচ্ছে একটা মই, এটা বেশ সমাজে সম্মান পাওয়া যায় বলে তারা মনে করে। সম্মান পাওয়া যায় বলে আমার মনে হয় না, যেমন আমি মনে করি সম্মান পাওয়ার কিচ্ছু এখানে নেই। যারা যুক্তের সাথে আছেন তাদের কেউই এই সমাজের কোনো ক্ষেত্রেই সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত নন। তাদের মতো করে তারা আছেন ঠিকই, আঞ্চলিক সংগঠনের সঙ্গে তারা ঠিকই তারা হয়তো আছেন, কিন্তু সামগ্রিকভাবে এটা কেউই আমার বিগত কালের, এখনকারের এবং আগামীকালের ধরে নিচ্ছি আমি, কেউই সামাজিকভাবে খুব একটা এস্টিম নন। সবচেয়ে বড় কথা, আমাদের বয়সকে এগুলো রিফ্লেক্ট করে। নাজমুল যেটা বলে গেল, 20 বছরের কম এমন কেউই সেখানে, খুব কমই সেখানে আছে। মূল কাজটা ছিল আমাদের আমাদের একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। কই, আমি তো তার কোনো প্রকাশ দেখি না। ফলে আমার জীবনে এই সংগঠনের কোনো প্রয়োজন নাই। আমি প্রায় শেষ সময় এসে পৌঁছেছি। আমি মনে হয় না জীবনে কখনো আমি সংগঠনের সদস্য এবং কিছু মিস করব। আমি আপনার উত্তরের মধ্যে দিয়ে আরেকটি প্রশ্ন আমার কাছে, আমি একজন ক্ষুদে সংবাদকর্মী হিসেবে আমার একটা প্রশ্ন এসেছে, সেটা হলো যে এই যে আপনি যে বিষয়টি বললেন যে একজন লয়ার, একটা ফ্রি কনসালটেন্ট করা, ন্যাচারালি একটা জব ফেয়ারও হতে পারে। আমরা কুইন্সে দেখতেছি যে 25-26 তারিখে একটা জব ফেয়ার হবে, একটা অন্য একটা অর্গানাইজেশন করছে। তো এই ধরনের সত্যিকার অর্থে যে সোসাইটির যে কাজগুলো করা উচিত, এই যে হচ্ছে না, এটা কি উদাসীনতা নাকি জ্ঞানহীনতা? দুটোই, দুটোই। প্রথমত আমরাও চাপ সৃষ্টি করি নাই,
আমরা তো লবি না, আমরা তো সংবাদপত্রের কাজটা করতে পারতো। এটা একটা 1 বছরের জন্য নির্বাচিত হয়, 1 বছর আসতে না আসতে চলে যায়, এদের কোনো প্রকৃত দায়িত্ববোধই গড়ে ওঠে না। ফলে আহ, এবং আমাদের কারো কোনো এক্সপেকটেশনও নাই, আমরা কোনো এক্সপেক্ট করি না যে এরা কিছু করবে, এরা আমার জন্য কিছু করবে কোনো এক্সপেকটেশনই আমার নাই। থাকতে তাই মেম্বার আমি হতামই তো, যদি বুঝতাম যে হ্যাঁ এই সমিতি থেকে আমি কিছু পাবো, তাহলে তো আমি অনেক আগে এই সমিতির মেম্বার হতাম। কিন্তু হ্যাভ জিরো এক্সপেকটেশন, এবং আমার মতো অসংখ্য মানুষের এক্সপেকটেশন। আমরা আরও কি জানি, এরা পয়সা দিয়ে মেম্বার, সভাপতি, সেক্রেটারি হয়, আমরা তো নতুন কোনো গল্প নয়। কেমন? ফলে যে সংগঠন বাংলাদেশের নির্বাচনের মতো সিল মারা নির্বাচন, এই নির্বাচনের কি মূল্য আছে ভাই? ইট হ্যাজ নো রিলেভেন্স, আমার জন্য কোনো রিলেভেন্স নেই। আমার জীবনের সাথে, এই শহরে থাকি বটে, কিন্তু এই শহরে থাকলেও এই সংগঠন আমাকে কোনোভাবেই আগ্রহী করে না। ধন্যবাদ আপনাকে। আপনার কথায় আলোচনা ছিল, সমালোচনাও ছিল। আমি এখন একটু আসতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আমরা বিতর্ক দেখতে পাচ্ছি, আসলে এটা শেষ কোথায়? শেষ বলার আগে শুরুটা বলি আমরা। বাংলা একটা কথা আছে, লেজে গোবরে অবস্থা। জি, লেজ যখন গোবরে পড়ে কি হয় আমি কখনো দেখি নাই। সত্যি সত্যি লেজ গোবরে পড়লে কি দাঁড়ায়, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু ভারত যে তারেক রহমানের সফর নিয়ে লেজে গোবরে অবস্থায় পড়েছে, আমি যেটা ফিল করতে পারছি। কেমন? ভারত চায় তারেক রহমান দিল্লিতে আসুক। ভারত চেয়েছিল শুধু দিল্লি আসুকই না, ভারত চেয়েছিল চীন যাবার আগে তারেক রহমান ভারতে আসুক। যেই সম্পর্ক ছিল আমাদের সাথে বিগত সরকারের সময়, তা তো বিচ্ছিন্ন হয়েছে, রাপচার হয়েছে। তাকে রিস্টোর করার একটা উদ্যোগ ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বলে মনে হয়েছিল। কারণ বেগম জিয়া মারা যাওয়ার পর বাংলাদেশে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, স্পিকার এসেছিলেন, এবং তারা তারেক রহমানের সাথে দেখা করে শুধু সমবেদনা প্রকাশ করেননি, সফরেরও আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। কিন্তু যেটা ঘটলো তা হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক ট্রাস্ট গড়ে উঠলো না। ট্রাস্ট ছাড়া সম্পর্ক হবে কি করে? আমি যদি তোমাকে ট্রাস্টই না করি বন্ধু হিসেবে, সম্পর্ক এগোবো কি করে আমার? তুমি কি করলে, তুমি বলতে বলছি ভারত কি করলো? যেখানে আমরা বারবার বলছি আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, শেখ হাসিনা বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তুমি তাকে তুমি রাখছোই না, তাকে তুমি প্ল্যাটফর্ম দিচ্ছ আমার বিরুদ্ধে কথা বলবার জন্যে। এমন তো না যে সেই প্ল্যাটফর্ম নিয়ে আমার পক্ষে কথা বলছে, দেশের পক্ষে কথা বলছে, আমাকে আক্রমণ করে কথা বলছে। সো বেসিক্যালি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের মাটিকে, ভারতের এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারেক রহমান সরকারকে আক্রমণ করবার জন্য। সোশ্যাল মিডিয়ায় তো আছে, ছেড়ে দিলাম সেটা। কিন্তু ফর্মালি দিল্লিতে বসে ভারত সরকারের আতিথ্য গ্রহণ করে, প্রবাবলি তাদের পয়সায় খানা পিনা করে তিনি আমাদেরকে সবক দিচ্ছেন। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। কোনো কোনো দেশ, সেলফ রেসপেক্টিং কোনো দেশ এটা মেনে নিতে পারে না। ফলে আমরা স্পষ্ট করে, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে ফেরত দাও। শুধু শেখ হাসিনাই নয়, যারা দণ্ডপ্রাপ্ত আসামি তাদের প্রত্যেকে ফেরত দিতে হবে। এটা একটা নর্মাল একটা ডিমান্ড। শুধু তাই না, বাংলাদেশ সরকার আরো বলেছে সম্মান করো, শো রেসপেক্ট, ডেভেলপ মিউচুয়াল ট্রাস্ট। কেমন? এখন আমি আগে শুরুতে বললাম কি, আমাদের দুই দেশেরই প্রয়োজন একে অপরকে। বিশেষ করে আমাদের তো প্রয়োজন বটেই। এবছর শেষ নাগাদ আমাদের গঙ্গা চুক্তি, পানি বন্টন চুক্তি শেষ হয়ে, 25 বছরের চুক্তি শেষ হচ্ছে, নতুন চুক্তি করতে হবে। যদি আমাদের সেই ট্রাস্টটুকু না থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, ভালোবাসা করা যাচ্ছি না আমি, মিনিমাম শ্রদ্ধাবোধ না থাকে, ট্রাস্ট না থাকে, তাহলে আমরা চুক্তি করে সেই চুক্তি যে পালিত হবে তার গ্যারান্টি কি? আমরা দেখতে পাচ্ছি কি, ভারতের অনীহার কারণে বা ভারতের অবন্ধুসুলভ ব্যবহারের কারণে বাংলাদেশ ক্রমান্বয়ে ভারত থেকে সরে এসে চীনের দিকে হাঁটা শুরু করেছে। এটা ভারতের জন্য খুবই অ্যালার্মিং। ভারত এটাকে পছন্দ করছে না। কিন্তু চীন থেকে সরে আসতে হলে আমাকে যে স্পেসটা দরকার ভারতের দিকে, সেই স্পেস ভারত তৈরি করতে পারছে না। শুধু আমরা নই, ভারত পুরো এই সাউথ ইস্ট এশিয়াতে ক্রমশ একলা হয়। ভারতেরাই বলছে, আমার কথা নয়, ভারত পত্রপত্রিকায় এই কথা বলছে যে ভারতের প্রতিবেশীরা ভারত সরকারের প্রতি অনাস্থা গ্রো করছে। মালদ্বীপ বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, আমরা তো আছি। ফলে চারদিকে যারা আছি ভারতের, আমরা ভারতকে আমরা
বন্ধু বলে মানতে পারছি না। বড় ভাই ভারত ভারত বড় ভাই সুলভ আচরণ করতে হয়। কিন্তু বড় ভাই হলে তো আমার পাশে তুমি থাকবে। তুমি পাশে না থেকে আমার সঙ্গে যে আচরণ করছো তাকে বলবো আমি শত্রু ভাবাপন্ন আছে। ফলে ভারতকে যদি আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়, উদ্যোগটা ভারতের কাছ থেকে আসতে হবে। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক করতে, কারণ উই নিড ইন্ডিয়া। আমাদের তেল দরকার, আমাদের গ্যাস দরকার, আমাদের মরিচ দরকার, এমনকি মরিচ পর্যন্ত দরকার আমাদের। ভারতের কাছ থেকে পেয়ে থাকি আমরা নানা সময়। আমরা ভারতে নানা রকম আমাদের দেশ থেকেও ইলিশ মাছ তো বটে, অন্য জিনিসও পাঠাই আমরা। ফলে উই নিড ইচ আদার, কানেক্টিভিটির কারণে হোক, আমাদের লম্বা বর্ডার আছে, বর্ডারে নানা রকম ঘটনা ঘটে, তা রোধ করবার জন্য উই নিড ইচ আদার। কেমন? কিন্তু একে অপরকে নেবার জন্য যে শর্ত দরকার, যে বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি দরকার, ভারত সেটা তৈরি করতে পারেনি। এবং আমি মনে করি ভারতকে এটা করতে হবে, কারণ ভারত বড় ভাই, ভারত অনেক বড় দেশ আমার তুলনায়, ভারতের শক্তি অনেক বেশি। ফলে কিন্তু পক্ষান্তরে আমি ভারতের ভয় ভীত হব তাও নয়। এই যে আজকের যে বাংলাদেশ সরকার, এই বাংলাদেশ সরকার কিন্তু শেখ হাসিনা সরকার নয়। এই সরকার তার শির দ্বারা আছে প্রমাণ করতে পেরেছে। তার প্রধান কারণ এই সরকারের পেছনে জনসমর্থন রয়েছে। যে সরকারের জনসমর্থন নেই, যে সরকার ডিপেন্ড করে অন্য অন্য সরকারের উপরে তার অস্তিত্বের কারণে, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল, আমরা কি দেখেছি? হাসিনা টিকে থাকবার জন্যে ভারতের কাঁধে হাত রেখেছিল। এই সরকার তো আর করছে না, তো তার প্রয়োজনও নেই। তার কারণ এই সরকার জনগণের সমর্থন পাচ্ছে। দেখো গতকালই আমরা কি দেখেছি, জনমত জরিপ এসছে। জরিপে কি বলছে? এই সরকারের পক্ষে সমর্থন আছে 54% মানুষের। আর তারেক রহমান অ্যাজ প্রাইম মিনিস্টার, তার অ্যাপ্রুভাল কত জানো? 66%। 66% বাংলাদেশি মানুষ মনে করে তারেক রহমান একজন সঠিক প্রধানমন্ত্রী, সঠিক পথে তিনি চলছেন। ফলে তার তো প্রয়োজন নাই ভারতের কাঁধে হাত রেখে চলার, যে প্রয়োজন ছিল শেখ হাসিনার। ফলে শেষ কথা বলছি আমি, যদি অবস্থার উন্নতি করতে হয়, প্রথম ইটটা কিন্তু ভারতকেই তুলতে হবে। আছে আমরা যে অবস্থায় দেখছি, যে আমরা যদি সংবাদপত্র বিশ্লেষণ করি, কূটনৈতিক মহল থেকে শুরু করে সবকিছু বিশ্লেষণ করি, সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে সফর যাওয়া নিয়ে যে সম্পর্ক বা যে আস্থা অনাস্থার জায়গাটা আপনি যেটা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছেন, আমার প্রশ্নটি হলো যে কোনো কারণে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই সফরে না যান, সেক্ষেত্রে সম্পর্কের দেয়ালে কি অবস্থা সৃষ্টি হবে? আপনার সাউন্ডটা অফ হয়ে গেছে। দুই দেশের সম্পর্কে বড় রকমের আঘাত আসবে, ক্ষত তৈরি হয়েছে, ক্ষতটা আরো বাড়বে, পুঁজ সৃষ্টি হবে, তখন হাতটা কেটে ফেলতে হবে। সেই অবস্থা না হওয়ার আগে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমি আগে বলেছি আমাদের একে অপরকে প্রয়োজন আছে, উই নিড ইচ আদার। আমরা চাইলেই একে অপরকে ভ্যানিশ করে দিতে পারি না। আমাদের লম্বা কমন বর্ডার, আমাদের মানুষ নানাভাবে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের কমন সম্পর্ক কোথায়? 71কে নিয়ে। 71কে তো অস্বীকার করতে পারবো না আমরা, এবং 71-এ ভারতের ভূমিকাকে অস্বীকার করতে পারবো না আমরা। ফলে আমরা মিলেমিশে ছিলাম, এখনো আছি। কিন্তু অ্যাটিটিউডটা হতে হবে, আমরা দুটো সোভারেন নেশনস, দুটো সার্বভৌম রাষ্ট্র। যেই 17 বছরে যে ভুলটা হয়েছিল গত হাসিনা আমলে, তা হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি মেনে নিয়েছিলাম। কারণ দেশে আমাদের পায়ের তলে মাটি ছিল না। এই মাটিটা আমরা খুঁজেছিলাম ভারতের কাছ থেকে। ভারতের ছাতার নিচে থেকে আমরা বৃষ্টি থেকে আশ্রয় নিয়েছি। এখন অবস্থা বদলে গেছে, এখন আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, দাঁড়িয়েও আছি। কারণটা একটু আগে বুঝিয়ে বললাম আমি, যে সরকারে জনসমর্থন থাকে, তার প্রয়োজন পড়ে না অন্য দেশ থেকে সমর্থন ক্রয় করে আনবার বা ধার করে আনবার, যেটা হাসিনার আমলে ছিল। ফলে তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি আমি যে ইয়েস, ক্ষতিকর। যত দিন লম্বা হবে, এই 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 বিরোধ যত প্রলম্বিত হবে, উভয় দেশের জন্য এটা ক্ষতিকর। কারণ উভয় দেশে কিন্তু বাংলাদেশ বিরোধী, ভারত বিরোধী এলিমেন্টস রয়েছে, যারা এটা এক্সপ্লয়েট করতে পারে। এবং এক্সপ্লয়েটেশনটা নানা কারণে ক্ষতিকর। যেমন একটা দিই আমি, সাম্প্রদায়িকতা। খুব সহজেই কিন্তু এই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতও যেমন, বাংলাদেশও তেমনি সাম্প্রদায়িকতা জন্ম নিতে পারে। ফলে আমাদের স্বার্থে, ভারতের স্বার্থে উচিত হবে এই এই জটিলতাকে মুক্ত হওয়া।
ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় দর্শকরাও আপনার কথা খুব ভালো মতোই বুঝতে পেরেছে। আমরা একটু শাহাব ভাইয়ের কাছে যেতে চাই। শাহাব ভাই অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন এবং শাহাব ভাই আমাদেরকে ইন্স্যুরেন্স কেন্দ্রিক, মেডিকেট সহ অন্যান্য বিষয়গুলো কেন্দ্রিক সবসময় আপডেট দিয়ে থাকেন। শাহাব ভাই, আজকে আপনার কাছে কি আপডেট খবর রয়েছে এই ইন্স্যুরেন্স, মেডিকেট সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে? প্রথমত আমি জানি না আপনারা নিউজ দেখছেন কিনা, এখানে আলোচনা হয়েছে কিনা। নতুন একটা ভ্যাকসিন এক্সপেরিমেন্টাল হচ্ছে, এক্সপেরিমেন্টাল টেস্ট হয়েছে অলরেডি লাস্ট স্টেজ এক্সপেরিমেন্ট হয়েছে মার্ক এবং মডার্নার সহযোগিতায়। মার্কের একটা ড্রাগ আছে কেট্রুডা, ক্যান্সারের জন্য ইউজ করে। এটার সাথে মডার্নার যে আরএনএ যে এইটা প্রসিডিওরটা করে, এটা মিলে তারা একটা ক্যান্সারের ভ্যাকসিন বাইর করতেছে মেলানোমার জন্য, স্কিন ক্যান্সার। এটা অনেক রোগী এইটাকে মারা যায় এবং অনেক অ্যাফেক্টেড। সেই হিসাবে তারা বলতেছে এটা মেলানোমা ক্যান্সারটা কিওর হওয়ার সম্ভাবনা আছে এই ভ্যাকসিনটা যদি আলটিমেটলি অ্যাপ্রুভ হয়। আশা করতেছে তারা বাই নেক্সট ইয়ার মেবি অ্যাপ্রুভ হতে পারে। আর যেটা ইন্স্যুরেন্স, অনেকে আমরা কোন দেখতেছি ক্যান্সারের ক্ষেত্রে শাহাব ভাই? কোন জি? ধরনের ক্যান্সারের ক্ষেত্রে? মেলানোমা স্কিন ক্যান্সার মেবি। স্কিন ক্যান্সার, রাইট। হ্যাঁ, স্কিন ক্যান্সার কিন্তু এখানে অনেকে স্কিন ক্যান্সারে ভোগে। বিভিন্ন আমাদের দেশে অনেকে আছে, কিন্তু অনেক সময় ডায়াগনোসিস হয় না। কিন্তু এখানে কিন্তু ওই অনেকে সানব্যাথিং করে এই সমস্ত কারণে কিন্তু অনেকে মেলানোমা ক্যান্সারটা অনেকে ভোগে, স্কিন ক্যান্সারটা। সেই হিসাবে তারা একটা ভ্যাকসিন বা এক্সপেরিমেন্টালি দে অলমোস্ট সাকসেসফুল। এখন ফাইনাল স্টেজ আছে এফডিএর অ্যাপ্রুভালের জন্য। সেই জন্য আজকে দেখা গেছে মার্ক এবং মডার্নার স্টক ওভার 100% বেড়ে গেছে একদিনেই, এই 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 নিউজটার জন্য। আর যেটা হলো ইন্স্যুরেন্স, যাদের অনেকে আমাদের বাঙালি এবং অন্যান্য যারা সিনিয়র সিটিজেন ছিল, যারা অনেকে দেখতেছি যারা অনেকে হোম কেয়ার নিছিল, অনেকে হোম কেয়ারের জন্য সুযোগ সুবিধা নিছিল, তাদের এখন যখন রিনিউয়াল টাইম আসতেছে এই মাসে সেপ্টেম্বরে অনেকে রিনিউয়াল হবে, বলে ইয়ারলি যে রিনিউয়ালটা হয়, সেখানে তারা কিন্তু অনেক ইনফরমেশন চেয়ে পাঠায়। এই ইনফরমেশন যদি তাদের ঠিকমতো না দিচ্ছে, এবং অনেকের কিন্তু ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেউ মেডিকেট পাচ্ছে, আবার অনেকে বলতেছে তুমি যদি ইন্স্যুরেন্সটা রাখতে, তাদের ওই হোম কেয়ারটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাদের এসেনশিয়াল প্ল্যানের আন্ডারে তাদের প্রিমিয়াম দিয়ে তারা ইন্স্যুরেন্সটা কিনতে হচ্ছে কিন্তু, এবং অনেকের কিন্তু আমি দেখতেছি ক্যান্সেল হয়ে গেছে অথবা হচ্ছে। সেই অনুযায়ী যারা এই মুহূর্তে আমি সবাইকে উপদেশ দিব, যারা এই মুহূর্তে দেশে যাচ্ছেন এবং তাদের মেল যদি কোনো আত্মীয়স্বজন কারো বাসায় থাকে, মেলগুলো খুলে যাতে অ্যান্সারটা দেন। অ্যান্সার যদি না দেন ঠিকমতো, তারা যদি নিউ ইয়র্কের স্টেট মেডিকেল অথবা বিভিন্ন হেলথ ডিপার্টমেন্ট থেকে, তাদের সোশ্যাল সিকিউরিটি থেকে যদি তাদের ইনফরমেশন চেয়ে বসে যে তোমার ইনকামের হিসাব, বিভিন্ন ধরনের ইনকাম আছে কিনা এগুলো দাও, তারপরে তুমি যে ডিজেবিলিটি নিছো এটার প্রমাণ দাও, অথবা ডাক্তারের কাছ থেকে আবার নতুন করে সার্টিফাই করো, এগুলো যদি না করে একটা লিমিটেড টাইমের ভিতরে সবই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং এটা কিন্তু আবার অনেকে যারা আমরা যারা সিনিয়র যেটা আছি, আমাদের কিন্তু একটা টাইম আছে অক্টোবরের 10 তারিখ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড আছে। আমরা যদি যে ইন্স্যুরেন্সটা আমরা অ্যাডভান্টেজ প্ল্যানটা নিছি, আইদার আপনার হিউম্যানা, অপটাম অথবা অক্সফোর্ড অথবা হেলথ ফার্স্ট অথবা মেট্রো প্লাস, এই টাইমটা কিন্তু আমাদের একটা অপশান আছে একটু চেঞ্জ করা। আমরা যদি ওই প্ল্যানটা না লাইক করি, আমরা যদি দেখি তাদের প্রিমিয়াম বেশি অথবা কোপে হাই, এই টাইমে কিন্তু আমাদের চেঞ্জ করতে পারি। এরপরে কিন্তু আবার আমরা চেঞ্জ করতে পারি না আনলেস এই পেশেন্টগুলো ডুয়েল এলিজেবল না হয়, অর্থাৎ তারা মেডিকেল এলিজেবল না হয়। তো মেডিকেল এলিজেবল অনেকের ইনকামটা কিন্তু কম থাকতে হয়, বোথ ফ্যামিলি অ্যান্ড ইসের ভিতরে। সেই হিসাবে এখনই তাদের যে মেলগুলো আসবে তাদের চেক করা উচিত, না কিন্তু তাদের সবই ক্যান্সেল হয়ে যাবে কিন্তু।
একদম ছোট্ট একটি প্রশ্ন করব শাহাব ভাই আপনার কাছে। আমরা জানি যে একটি মানুষ যদি ইমিগ্রেন্ট সংক্রান্ত কোনো বিষয় থাকে, সে একজন অ্যাটর্নির কাছে পরামর্শ করে। তার যদি ল্যান্ড বিষয়ক কোনো কিছু প্রশ্ন থাকে, সে অবশ্যই একজন রিয়েলটরের কাছে যায়। ঠিক হ্যাঁ। একই রকমভাবে আমি যে প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, যে কোনো একজন ব্যক্তির কাছে মেইল আসলো, যে ইনফরমেশনগুলো তার কাছ থেকে চাওয়া হয়েছে সেটা সুন্দরভাবে, অর্থাৎ মানে এমন ফ্রেশভাবে পূরণ করতে হলে তারও কি কোনো কারো কাছে পরামর্শ নিয়ে সেটা পূরণ করার প্রয়োজন আছে কিনা? এখন যদি তার ইনকাম সম্বন্ধে কোনো জিনিস যদি সে চায়, ওইখানে থাকে, তোমার লাস্ট ইয়ারে তোমার ইনকাম কত ছিল 2025-এ, অথবা এর ভিতরে তোমার কোনো ইনকাম চেঞ্জ হয়েছে কিনা, তোমার অন্য কোনো কিছু রদবদল হয়েছে কিনা, মান্থলি স্যালারি, অথবা তুমি ডিজেবল হয়েছো কিনা, অথবা চাকরি আছে বা না আছে, ওইগুলো সাধারণত অ্যাকাউন্ট্যান্টের, তার যদি কোনো অ্যাকাউন্ট্যান্ট থাকে তার কাছ থেকে ওই ইনফরমেশন নিয়ে এটা কিন্তু ফিল আপ করার কথা। অর্থাৎ আজকাল কিন্তু এআইয়ের যুগে যখন এই ইনফরমেশনটা পাঠানো হয়, তখন কিন্তু নিউ ইয়র্কের স্টেট অথবা ফেডারেল গভর্নমেন্ট তার আগে যে ফাইলগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ইজিলি বাইট করতে পারে। এবং আমি নিজেও অনেকে দেখছি, আমার 5 বছর আগে যে কি ট্যাক্স দিছি বা কি দিছি সবই কিন্তু তারা আমাকে পাঠাই দিয়েছে, তাই না? এবং বলতেছে তোমার এই আইদার তুমি ফেরত পাবা অথবা তোমার পয়সা দিতে হবে। তা এগুলো খুবই অ্যাকুরেট দেওয়া উচিত ইনফরমেশানগুলো। অ্যাকুরেট না দিলে কেউ যদি বেশি টাকা করে, তখন কিন্তু ফেডারেল গভর্নমেন্ট অথবা নিউ ইয়র্কের স্টেট তারা কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু অলমোস্ট 8%, সাম ক্ষেত্রে 15% ইন্টারেস্ট চার্জ করে। তখন দেখা গেল কেউ যদি এখন $500 করে, আলটিমেটলি বিলটা আসবে কিন্তু $700। সো সেই হিসাবে আমাদের কিন্তু সতর্ক হওয়া উচিত। শাহাব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনি। আর এভাবে করেই চলে আসবেন হঠাৎ করেই নতুন কোনো তথ্য আপনার সাইট কেন্দ্রিক থাকলে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগদানের জন্য। থ্যাংক ইউ। হাসান ফেরদৌস ভাই, আপনাকে ধন্যবাদ, এবং প্যানেলে যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই টাইম এক্সক্লুসিভ প্রোগ্রাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ সবাইকে।